go! হাই, আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড, ভারতে নির্বাচনী প্রক্রিয়া, অর্থাৎ ইলেকশন প্রসেস ইন ইন্ডিয়া। হাই সবাই, সত্যিই খুব দরকারি একটা টপিক। ভারতের মতো এত বিশাল দেশে কিভাবে ভোট হয় এটা ভাবলেই অবাক লাগে। তো শুরুটা কোথা থেকে করা যায়? একদম গোড়া থেকে শুরু করি। ভারতের সংবিধানের ১৫ নম্বর অংশে ৩২৪ থেকে ৩২৯ নম্বর ধারায় কিন্তু পুরো ব্যবস্থার কথা বলা আছে। আর এই বিশাল যোগ্য পরিচালনার দায়িত্বে থাকে ভারতের নির্বাচন কমিশন, অর্থাৎ ইসিআই। জানো তো, এটি ১৯৫০ সালের ২৫শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। আর সেই দিনটিকে মনে রাখতেই আমরা প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালন করি। তার মানে গণতন্ত্রের সেলিব্রেশন। আচ্ছা, এই কমিশন চালায় কারা? আমি শুনেছি এখানে বেশ কয়েকজন কমিশনার থাকেন। হ্যাঁ, বর্তমানে এটি একটি ৩ সদস্যের বডি। একজন মুখ্য নির্বাচন কমিশনার, অর্থাৎ সিইসি, আর ২ জন নির্বাচন কমিশনার, ইসি। তাদের নিয়োগ করেন স্বয়ং রাষ্ট্রপতি। ভারতের প্রথম সিইসি ছিলেন সুকুমার সেন, আর প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব সামলেছিলেন ভিএস রামাদেবী। দারুণ তথ্য। এবার আসি আমাদের সবার চেনা লোকসভা নির্বাচনে, যেটাকে আমরা সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন বলি। ঠিক, ধারা ৮১ অনুযায়ী লোকসভা গঠিত হয়। আর এটা একটা প্রত্যক্ষ নির্বাচন, মানে আমরা আমজনতা সরাসরি ভোট দিয়ে আমাদের প্রতিনিধি বা এমপি নির্বাচন করি। আগে ভোটাধিকারের বয়স ২১ ছিল, কিন্তু ১৯৮৯ সালে সংবিধানের ৬১তম সংশোধনীর মাধ্যমে সেটা কমিয়ে ১৮ বছর করা হয়েছে। একদম। এখন তো ১৮ হলেই আমরা ভোটার। কিন্তু কেউ যদি নির্বাচনে প্রার্থী হতে চায়? সেক্ষেত্রে বয়স অন্তত ২৫ বছর হতে হবে। আর একটা মজার তথ্য দিই, লোকসভার বর্তমান নির্বাচিত আসন ৫৪৩টি। সবচেয়ে বেশি আসন কিন্তু উত্তরপ্রদেশে, ৮৮টি। এই পুরো নির্বাচনের খরচ কেন্দ্র সরকার বহন করে। আর জেলা স্তরে পরিচালনার দায়িত্বে থাকেন রিটার্নিং অফিসার, যিনি সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট হন। লোকসভা তো বুঝলাম, কিন্তু সংসদ কি শুধু লোকসভা দিয়েই চলে? এর একটা উচ্চকক্ষ তো আছে, তাই না? একদম ঠিক ধরেছ, সেটা হলো রাজ্যসভা। ধারা ৮০ অনুযায়ী এর গঠন। তবে এটা লোকসভার মতো নয়, এটা একটা স্থায়ী কক্ষ, যা কখনো ভেঙে যায় না। এর সদস্যরা পরোক্ষভাবে নির্বাচিত হন একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। সদস্যদের কার্যকাল ৬ বছর এবং প্রতি ২ বছর অন্তর ১/৩ সদস্য অবসর নেন। তার মানে রাজ্যসভায় সবাই সরাসরি ভোটে আসে না, আবার রাষ্ট্রপতিও তো এখানে কিছু সদস্য মনোনীত করেন, তাই না? হ্যাঁ, রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, শিল্প ও সমাজসেবা ক্ষেত্র থেকে ১২ জন যোগ্য ব্যক্তিকে সরাসরি মনোনীত করেন। আর রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু বয়স অন্তত ৩০ বছর হতে হবে। আচ্ছা, কেন্দ্র তো গেল, এবার রাজ্যের কথা বলি। উত্তরপ্রদেশ বা ত্রিপুরার মতো রাজ্যগুলোতে কিভাবে ভোট হয়? রাজ্যের ক্ষেত্রে আছে বিধানসভা, আর কিছু রাজ্যে আছে বিধান পরিষদ। বিধানসভা হল নিম্নকক্ষ, ধারা ১৭০, যেখানে জনগণ সরাসরি ভোট দেয়। আর বিধান পরিষদ হল উচ্চকক্ষ, ধারা ১৭১, যা বর্তমানে মাত্র ৬টি রাজ্যে আছে। বিধান পরিষদের গঠন কিন্তু বেশ জটিল। কিছু সদস্য স্থানীয় কর্তৃপক্ষ থেকে আসেন, কিছু বিধানসভা থেকে, আবার কিছু স্নাতক ও শিক্ষকের ভোটে নির্বাচিত হন। এমনকি রাজ্যপালও ১/৬ সদস্য মনোনীত করেন। বাহ, তার মানে পুরো এক সিস্টেমের জাল বিছানো আছে। আচ্ছা, আমরা কি দেশের সর্বোচ্চ পদ অর্থাৎ রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিছু বলবো? অবশ্যই, রাষ্ট্রপতি নির্বাচন ধারা ৫৪ এবং ৫৫ অনুযায়ী একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে হয়, যেখানে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাগুলোর শুধুমাত্র নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারেন। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে বিধানসভার সদস্যদের কোনো ভূমিকা নেই, সেখানে সংসদের উভয় কক্ষের সব সদস্যরা ভোট দেন। আর এই দুই পদের জন্যই প্রার্থীর বয়স অন্তত ৩৫ বছর হতে হবে, তাই তো? একদম সঠিক। ভারতের প্রথম রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদ এই প্রক্রিয়ার মাধ্যমেই এসেছিলেন। আর জানো তো, এই নির্বাচন নিয়ে যদি কোনো বিবাদ দেখা দেয়, তবে তার মীমাংসা করার একমাত্র ক্ষমতা কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের হাতে। দারুণ আলোচনা হলো। নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন, পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমাদের বাড়ির পাশের যে পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন হয়, তার নিয়ম কি একই? একদমই না।
এখানেই মজার টুইস্ট। ১৯৯২ সালের ৭৩ ও ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে স্থানীয় সরকারকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই নির্বাচনগুলো কিন্তু ভারতের নির্বাচন কমিশন পরিচালনা করে না। ও, তাহলে কারা করে? এটা করে প্রতিটি রাজ্যের নিজস্ব রাজ্য নির্বাচন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন। আর এখানে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কিন্তু মাত্র ২১ বছর, যদিও ভোট দেওয়ার বয়স সেই ১৮ই আছে। আর একটা গর্বের বিষয় জানো, পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য অন্তত ৩৩% আসন সংরক্ষিত থাকার কথা থাকলেও আমাদের ত্রিপুরা সহ অনেক রাজ্যে এটি বাড়িয়ে ৫০% করা হয়েছে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। এবার একটু ভোটারদের নিয়ে বলি। সংবিধানের ৩২৬ নম্বর ধারা অনুযায়ী সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বা সবার ভোট দেওয়ার অধিকার আছে। ১৯৮৯ সালে ৬১তম সংশোধনীর মাধ্যমে বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল। আর ভোটারদের সচিত্র পরিচয়পত্র বা এপিক কার্ড প্রথম চালু হয় ১৯৯৩ সালে। একদম ঠিক। তবে নির্বাচন প্রক্রিয়া কি সবসময় এমন ছিল? এর পেছনে অনেক সংস্কার আর কমিটির অবদান আছে। যেমন তারকুণ্ডে কমিটি প্রথম বলেছিল বয়স ১৮ করার কথা, আবার দীনেশ গোস্বামী কমিটি সুপারিশ করেছিল ইভিএম ব্যবহারের জন্য। এমনকি রাজনীতিতে অপরাধীদের আনাগোনা রুখতে ভোরা কমিটি কাজ করেছে। ইভিএমের কথা যখন উঠলই, তখন বলি, ইভিএম প্রথম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল ১৯৮২ সালে কেরালায়। আর এখন তো ইভিএমের সাথে ভিভিপ্যাটও থাকে, যেখানে ভোট দেওয়ার পর ৭ সেকেন্ডের জন্য একটা কাগজে নিজের দেওয়া ভোটটি দেখা যায়। ২০১৩ সালে নাগাল্যান্ডে এটি প্রথম ব্যবহার করা হয়। আর যদি আমার কোনো প্রার্থীকেই পছন্দ না হয়, তার জন্য তো একটা বাটন আছে, তাই না? ঠিক ধরেছ, সেটা হলো নোটা, অর্থাৎ নান অফ দি অ্যাবাভ। ২০১৩ সাল থেকে এই সুযোগ আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যেহেতু ত্রিপুরায় আছি, আমাদের রাজ্যের কিছু বিশেষ তথ্য কি দর্শকদের দেওয়া যায়? অবশ্যই। ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা ৬০টি, যার মধ্যে ২০টি এসটি এবং ১০টি এসসির জন্য সংরক্ষিত। আমাদের লোকসভা আসন ২টি আর রাজ্যসভা আসন ১টি। এমনকি আমাদের টিটিএ এডিসি বা জেলা পরিষদেও ৩০ জন সদস্যের মধ্যে ২৮ জন সরাসরি নির্বাচিত হন। দারুণ। শেষ করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ পদের নাম জেনে নেওয়া যাক, যা আমরা নির্বাচনের সময় প্রায় শুনি, যেমন বিএলও, আরও, এআরও। একদম। বিএলও বা বুথ লেভেল অফিসার হলেন একদম মাঠ পর্যায়ের কর্মী, যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ঠিক করেন। আর আরও বা রিটার্নিং অফিসার হলেন একটি নির্দিষ্ট এলাকার নির্বাচনের প্রধান কর্মকর্তা। সাধারণত ডিএম বা এসডিওরা এই দায়িত্ব সামলান। তাদের সাহায্য করেন এআরওরা। আর ভোটের তারিখ ঘোষণার সাথে সাথেই যে আদর্শ আচরণবিধি বা এমসিসি জারি হয়, সেটা তো সব রাজনৈতিক দলকেই মানতে হয়। ঠিক তাই। ভারতের এই বিশাল নির্বাচনী মহাযজ্ঞ আসলে আমাদের প্রত্যেকের সচেতনতার ওপর দাঁড়িয়ে আছে। সুশৃঙ্খল ভোটদানই আমাদের গণতন্ত্রের শক্তি। একদম ঠিক কথা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভারতের নির্বাচন প্রক্রিয়ার খুঁটিনাটি আপনারা সবাই বুঝতে পেরেছেন।